খুবই ইন্টারেস্টিং একটা জিনিস খেয়াল করো। মনে করো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে 5 আর 2 এর মধ্যে কোন সংখ্যাটা বড়, তুমি নিশ্চয়ই সঙ্গে সঙ্গে বলবা যে 5 বড়, মানে 5 ইজ গ্রেটার দেন হচ্ছে 2। তো এখন আমি আরও একটা কোশ্চেন করব। মনে করো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে 5-এর সাথে এবং 2-এর সাথে, দুটার সাথেই যদি আমরা একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করি তাহলে কোনটা বড় হবে। তো তুমি বলবা যে 5-এর সাথে এবং 2-এর সাথে যদি একই সংখ্যা গুণ করি অবশ্যই 5-এর পাশটাই বড় থাকবে। এই কথাটা কিন্তু সবসময় সঠিক না। কেমন দেখো, মনে করো এই 5-এর সাথে আমি এবং 2-এর সাথে, দুটার সাথে আমি মনে করো 2 বা 3 গুণ করলাম। মনে করো 2 গুণ করলাম 5-এর সাথেও, এই 2-এর সাথেও মনে করো 2 গুণ করলাম। তাহলে 5-এর সাথে 2 গুণ করলে কত আসে? 5-এর সাথে 2 গুণ করলে আসতেছে 10, আর 2-এর সাথে 2 গুণ করলে কত হয়? হচ্ছে 4। তাহলে 10 আর 4-এর মধ্যে কোনটা বড়? অবশ্যই 10 বড়। তাহলে যেই পাশটা বড় ছিল সেই পাশটাই বড় আছে, তুমি যেটা বলছো সেটাই সঠিক। তাহলে তো হ্যাঁ, বড়োর পাশটা বড়ই আছে, একই সংখ্যা দিয়ে যদি গুণ করি বড় পাশটা বড় থাকবে, ছোটোর পাশটা ছোটো থাকবে। কিন্তু এই জিনিসটা কিন্তু সবসময় সঠিক না। কখন সঠিক না? যখন তুমি ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করবা তখন এই জিনিসটা সঠিক, কিন্তু ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে জিনিসটা সঠিক হবে না। কীরকম দেখো, মনে করো আমি যদি তোমাকে এখন বলি যে এই 5 এইটাকে আমি -1 দ্বারা গুণ বা ভাগ করব, তাহলে কি -5 হবে। এই 2 এইটাকেও -1 দ্বারা গুণ বা ভাগ করব, তাহলে কত হবে? -2। এখন দেখো তো, বড়োর পাশটা কি বড় আছে আর ছোটোর পাশটা কি ছোটো আছে? আসলে কি তাই আছে? বলো তো, -5 আর -2 এই দুটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট? আমরা জানি যদি সংখ্যা মাইনাসের সংখ্যাটা যদি ছোট থাকে সেই সংখ্যাটাই বড়, মানে জিরোর কাছাকাছি সংখ্যাগুলো -1 -2 -3 এগুলো হচ্ছে বড় সংখ্যা। আর -10 -100 এগুলো আস্তে আস্তে ছোট হচ্ছে। -1-এর চেয়ে -2 হচ্ছে ছোট, -3 আরও ছোটো, -4 আরও ছোটো, এরকম করে করে ছোটো হচ্ছে। তাহলে -2 আর -5-এর মধ্যে কে ছোটো? -5 ছোটো, আর -2টা হচ্ছে বড়। তার মানে জাস্ট উল্টে গেল। এই উল্টাটা কখন ঘটবে? তাহলে মনে রাখতে হবে, কোনো সংখ্যাকে যখন আমরা নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করব তখন এই সাইনটা উল্টে যাবে। সাইনটা উল্টে যাবে মানে যেই পাশটা বড় ছিল সেই পাশটা ছোট হয়ে যাবে, যেই পাশটা ছোট ছিল সেই পাশটা বড় হয়ে যাবে। মনে করো এই কোশ্চেনটা আমি তোমাকে দিলাম, এখন কোশ্চেনটার অ্যান্সার তোমরা খুবই সহজেই করতে পারবা। যে এখানে দেওয়া আছে a গ্রেটার দেন b এবং c গ্রেটার দেন 0 হলে নিচের কোনটি সঠিক। তো ac গ্রেটার দেন bc, ac লেস দেন bc, ac ইকুয়াল bc নাকি abcd ইকুয়াল 0, কোনটা হবে বলো তো? তো দেখো খেয়াল করে যে a গ্রেটার দেন b দেওয়া আছে। এখন আমি দুই পাশেই যদি c গুণ করি তাহলে ac আর bc হবে। এখন তুমি চিন্তা করো যে এই c সংখ্যাটা ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা। এখানে বলা হয়েছে c ইজ গ্রেটার দেন 0। c ইজ গ্রেটার দেন 0 মানে কি? c সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক? অবশ্যই ধনাত্মক সংখ্যা, প্লাস সংখ্যা। প্লাস সংখ্যা দিয়ে যদি উভয় পাশে গুণ করি তাহলে কি সাইন চেঞ্জ হবে? সাইন চেঞ্জ হবে না। মানে এইখানে আমি যদি এই সিটা এই পাশে আর এই পাশেও গুণ করি তাহলে এসি আর বিসির মধ্যে রিলেশনটা এইরকমই থাকবে, কারণ সি তো গ্রেটার দেন 0, সি তো একটা ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা দিয়ে যদি উভয় পাশে আমরা গুণ করি সাইন চেঞ্জ হবে না, তার মানে এসি গ্রেটার দেন বিসি, এটাই হবে তোমার অ্যান্সার। খুবই মজার না? এই কোশ্চেনটাই বিভিন্ন পরীক্ষায় যখন আসে সাধারণত জাস্ট এই সি লেস দেন 0 চলে আসে। মনে করো তোমার এই একই জিনিস আছে যে এ গ্রেটার দেন হচ্ছে বি, এ গ্রেটার দেন বি দেওয়া আছে এবং সি লেস দেন 0 হলে নিচের কোনটি সঠিক। এখন কি অ্যান্সার হবে? দেখো সি লেস দেন 0 মানে কি? সি হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আর ঋণাত্মক সংখ্যা দিয়ে তুমি যদি উভয় পাশে যদি তুমি গুণ করো তাহলে কি জানি হবে? আমি কি বলেছিলাম? সাইনটা চেঞ্জ হয়ে যাবে। একটু আগে দেখালাম যে মাইনাস দিয়ে যদি গুণ করা যায়, যেটা বড় ছিল সেটা ছোট হয়ে যাবে, যেটা ছোট ছিল সেটা বড় হয়ে যাবে। তার মানে এ গ্রেটার দেন বি, দুই পাশে যদি সি গুণ করি, সি যেহেতু লেস দেন 0 তার মানে এ হচ্ছে নেগেটিভ সংখ্যা। তার মানে এখন এই যে এই পাশটা ছোট হয়ে যাবে আর এই পাশটা বড় হয়ে যাবে সি দিয়ে গুণ করলে, তার মানে এসি লেস দেন বিসি হবে, তখন অ্যান্সার হয়ে যাবে বি নাম্বারটা। কত মজার, তাই না? আমাকে একজন জিজ্ঞাসা করেছে যে সংখ্যার দুই পাশে লাঠি দেওয়া হয় কেন। তা আমি বললাম যে সংখ্যার দুই পাশে কোথায় লাঠি দেওয়া হয়? তারপরে সে আমাকে দেখালো এই যে এই ধরনের লাঠি, এই যে 5-এর দুই পাশে, 5-এর দুই পাশে লাঠি দেওয়া, আবার -5-এর দুই পাশে লাঠি দেওয়া। এই লাঠিগুলো দিয়ে কি বোঝায়? তো আজকে আমরা বুঝবো যে এই লাঠিগুলো আসলে কি। এই লাঠিগুলো আসলে পরম মান মানে মডুলাসের চিহ্ন, এবং এই মডুলাস দিয়ে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এই ভিতরে যদি কোনো একটা সংখ্যা থাকে, মডুলাসের ভিতরে এই দুটা যে টান দেওয়া আছে এই দুটা টানের ভিতরে যদি একটা সংখ্যা দেওয়া থাকে, সেখানে ধনাত্মক সংখ্যা থাক আর ঋণাত্মক সংখ্যা থাক, মানে প্লাস সংখ্যা থাকুক বা মাইনাস সংখ্যা থাকুক, সেটার মান অলওয়েজ প্লাস হবে। মানে এই এখানে যেহেতু মডুলাস অফ 5 দেওয়া আছে সেটার ভ্যালু হবে 5, আর মডুলাস অফ -5 এটারও ভ্যালু হবে হচ্ছে 5।
এই প্লাস হোক আর মাইনাস হোক সেটার ভ্যালু কিন্তু 5 হবে, এটা মডুলাসের ভিতরে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যেই জিনিসগুলার কখনো কোনো নেগেটিভ হয় না, যেমন আমি যদি তোমাকে বলি যে একটা কিছুর ভর, যদি ভরের কথা বলা হয় তাহলে কি ভর কি -5 কেজি, এটা কি আসলে কোনো মিনিং বহন করে না। তো সেক্ষেত্রে আমরা সাধারণত দুই পাশে কী দেই, দুই পাশে মডুলাস দেই, যে যাতে করে যেই প্লাস আসুক আর মাইনাস আসুক আমরা ক্যালকুলেট করে যে আলটিমেটলি লাস্ট পর্যন্ত আমরা যাতে প্লাস মানটা দিই। তো এই মডুলাসের একটা মজার ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যতই মাইনাসের তুমি মডুলাস করো তাহলে তুমি প্লাস পাবা, আবার প্লাসের মডুলাস করো তাহলে তুমি প্লাস পাবা, এগুলো ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, তোমাকে আমি যদি বলি মডুলাস অফ এক্সের মান কত, তখন কিন্তু বিষয়টা এতটা সোজা না, বিষয়টা এতটা সোজা না। মানে তুমি মডুলাস অফ এক্সের মান মনে করলা যে হ্যাঁ প্লাস এক্স, না, এটা কিন্তু ভুল হতে পারে, এটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। মানে এটা মানে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন অ্যান্সার হতে পারে। কীরকম দেখো, খেয়াল করে মনে করো এক্সের ভ্যালু তুমি নিলা মনে করো যে 5, এক্স মানে মনে করো 5, ঠিক আছে। তাহলে এক্সের জায়গায় তুমি 5 বসালা, তাহলে মডুলাস অফ এক্স সমান এক্স লিখেছি, তার মানে এক্সের মানও 5 আসলো, ঠিক আছে। এই পরিস্থিতিতে এক্সের মান যখন 5, এই পরিস্থিতিতে মিলে গেল। কিন্তু তোমাকে আমি যদি এখন বলি এক্সের ভ্যালু একটা মাইনাস ভ্যালু, মনে করো এক্সের ভ্যালু মনে করো -2, তুমি এক্সের জায়গায় -2 বসাও, তো এক্সের জায়গায় তুমি -2 বসিয়েছো, -2 বসালা, তাহলে কি মডুলাস অফ এক্সের জায়গায় এক্সের মান, তো এই যে দেখো এক্সের জায়গায় -2, তাহলে কি এখানেও এক্সের জায়গায় -2 বসবে, তাহলে মডুলাস অফ -2 মানে কিন্তু -2 হয়ে গেল, তাহলে কিন্তু হয় নাই, তাহলে কি হয়েছে, হয় নাই কিন্তু। সেই জন্য আমাদের যখন কোনো ভ্যারিয়েবল দেওয়া থাকবে তার ওই পাশে যখন সেইটার উপরে মডুলাস দেওয়া থাকবে তখন বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, ডিরেক্টলি এক্স লেখা যাবে না। তাহলে কি লিখতে হবে বিষয়টা দেখো, তখন যেটা জিনিস লিখতে হবে মডুলাস অফ এক্সের ভ্যালু এক্স হবে যদি এক্সের মানটা 0 বা 0-র চেয়ে বড় হয়, মানে গ্রেটার দেন ইকুয়াল 0, অর্থাৎ অঋণাত্মক যদি সংখ্যা হয়, মানে 0 থেকে বড়, 0 বা 0-র চেয়ে বড় যদি কোনো সংখ্যা হয়, এখনই বুঝবো আমরা, কোনো সমস্যা নাই। কিন্তু মডুলাস অফ এক্সের ভ্যালু হবে -x যদি এক্সের মান <0 হয়। তুমি বলবা যে এই যে -x কীভাবে হইলো, একটু আগে তো বললেন যে হ্যাঁ কখনো কোনো মাইনাস হবে না। এটাই হচ্ছে গণিতের সবচেয়ে সুন্দর বিষয়টা। দেখো এটা যেহেতু একটা ভেরিয়েবল, চলক, তাই এক্সের মান দিয়ে তুমি একটু ট্রাই করে দেখো, এক্সের মানগুলো যে কোনো কিছু নিয়ে তুমি ট্রাই করে দেখো। মনে করো তুমি এক্সের মানটা একটু আগে দেখালাম, মনে করো 2 নিলা, বলো তো এই 2 নিলে এক্স ইকুয়াল যদি তুমি 2 নাও তাহলে সেই জিনিসটা 0-র চেয়ে বড় নাকি 0-র চেয়ে ছোটো? তা 2 তো হচ্ছে 0-র চেয়ে বড়, তার মানে কি এই যে 0-র চেয়ে যদি বড় হয় তাহলে মডুলাস অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স, তাহলে মডুলাস অফ এক্স ইকুয়াল আমি দ্বারা ইকুয়াল লিখবো হচ্ছে এক্স, এক্স মানে তো আমি 2 লিখেছি, মডুলাস অফ 2 তার মানে ইকুয়াল হয়ে যাবে হচ্ছে 2। কিন্তু দেখো মাইনাস নিলে এইবার ঘটনাটা কি দাঁড়ায়, ধরো আমি বললাম যে মডুলাস অফ এক্সের ভ্যালুটা আমি এক্সের জায়গায় মনে করো আমি লিখলাম -4, মানে এক্সের ভ্যালু নিলাম -4। এখন বলো তো 1 নাম্বার শর্তে পড়বে নাকি 2 নাম্বার শর্তে? যেহেতু এক্সের ভ্যালু 0-র চেয়ে ছোটো লিখেছি, 1 নাম্বার শর্তে তো এক্সের ভ্যালু 0 বা 0-র চেয়ে বড়, তার মানে কি নিচেরটাতে পড়বে, এক্সের ভ্যালু হচ্ছে 0-র চেয়ে ছোটো, সেটাতে পড়লো। তো 0-র চেয়ে যেহেতু ছোটো নিয়েছো তুমি, এক্সের ভ্যালু যেহেতু 0-র চেয়ে ছোটো, তাহলে মডুলাস অফ এক্স ইকুয়াল হবে -x। দেখো মডুলাস অফ এক্স ইকুয়াল কী হবে, এটি কিন্তু এক্সের ভ্যালু, এই যে এক্সের ভ্যালু কিন্তু -4, তার মানে কি এক্স মানে কি জানি নিশ্চয় তুমি -4, তাহলে -4 মিলে কিন্তু +4 হয়ে গেল। কথা কি বুঝেছো? তার মানে মডুলাস অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, মডুলাস অফ এক্স ইকুয়াল -x যখন এক্স লেস দেন 0। কিন্তু তুমি সংখ্যা যখন লিখবা তখন কিন্তু সবসময় প্লাস আসতেছে, কারণ +4 নিলে উপরেরটাতে পড়বে +4ই আসবে। -4 যদি নাও তাহলে মাইনাস অফ এক্স মানে তো -4, মাইনাসে কিন্তু +4 এসে যাচ্ছে, তার মানে দুই ক্ষেত্রেই সংখ্যা নিলে কিন্তু প্লাস মান এসে যাচ্ছে। এই কারণে আমরা মডুলাসের অঙ্ক, মনে করো একটা ভেরিয়েবল সম্পর্কিত যখন অঙ্ক আমরা যখন করি, ধরো আমি বললাম যে x+2 এইভাবে করে মডুলাস দেয়া আছে, তোমার লেস দেন, আমি বললাম যে লেস দেন হচ্ছে 5, এরকম একটা কিছু দিলাম, মডুলাস অফ x+2 লেস দেন 5। তো এইটা যখন আমরা সমাধান করব, সমাধান করার ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে করে লিখে ফেলতে পারবো না যে হ্যাঁ মডুলাস অফ x+2 এর ভ্যালু জাস্ট x+2 লেস দেন 5, তাহলে x লেস দেন হচ্ছে 5 - 2, তার মানে x লেস দেন 3।
এটা কিন্তু আমরা জাস্ট লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ আমি একটু আগেই বললাম যে মডুলাস অফ এক্সের ভ্যালু সবসময় এক্স হয় না। এক্স তখনই হয় যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। তাহলে দেখো এখানে বিষয়টা এরকম, আমরা শর্তটা আমাদেরকে ওইভাবে করেই চিন্তাটা করতে হবে। আমরা একটু আগে যেভাবে করে বললাম সেইভাবে করেই আমাদেরকে আসলে দেখতে হবে। বিষয়টা এরকম যে এক্স প্লাস 2 এর ভ্যালু যদি গ্রেটার দেন ইকুয়াল 0, গ্রেটার দেন ইকুয়াল 0 মানে অঋণাত্মক যদি হয়, অঋণাত্মক হলে আমরা মডুলাস অফ এক্সের ভ্যালু একটু আগে বলেছিলাম না, যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 তখন এই মডুলাস অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স। তার মানে মডুলাস অফ এক্স প্লাস 2 ইকুয়াল হচ্ছে এক্স প্লাস 2। যখন এইটার ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 0 তখন জাস্ট আমরা কিন্তু সমাধান করে ফেললাম। তার মানে এখানে আরও একটা শর্ত আছে। এই শর্তটা কি বলতো? যদি এক্স প্লাস 2 এইটা যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক হলে তাহলে আরেকটা শর্ত আছে না? কেন বলতো? আমি একটু আগে এই শর্তটা কেন আসলো? কারণ এই শর্তটা এসছে কারণ হচ্ছে মডুলাস অফ এক্স ইকুয়াল এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 আর মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। তার মানে এই মডুলাসের ভিতরের জিনিসটা যদি গ্রেটার দেন ইকুয়াল 0 হয় তাহলে আমরা জাস্ট মডুলাসটা উঠাই দিয়ে আমি অ্যান্সারটা বসাই দিতে পারি। কিন্তু যদি মডুলাসের ভিতরের জিনিসটা যদি ঋণাত্মক হয়, ওই যে ঋণাত্মক হলে, তাহলে কিন্তু সেটার মান মাইনাস এক্স, মানে এই মডুলাসটা উঠাই দিলে একটা সামনে একটা মাইনাস যাবে। তার মানে মাইনাস এক্স প্লাস 2 লেস দেন হচ্ছে 5। এবং এখানে দেখো মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হবে? সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সাইনটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা এক্স প্লাস 2 মাইনাস দ্বারা গুণ করলে এখানে আসবে -5, এই লেস দ্যানটা হয়ে যাবে কিন্তু গ্রেটার দ্যান। তাহলে আমরা লিখতে পারবো যে উভয় পাশে যদি -2 যোগ করি তাহলে এক্স গ্রেটার দ্যান হচ্ছে -5 -2, তার মানে এক্স গ্রেটার দ্যান হচ্ছে -7। তার মানে দুইটাকে একত্রিত করে লিখলে নির্ণেয় সমাধান আমরা লিখতে পারবো, নির্ণেয় সমাধান আমরা লিখতে পারবো যে -7 লেস দ্যান এক্স লেস দ্যান হচ্ছে 3। তো এই অঙ্কগুলো আরও শর্টকাটে করা যায়। আজকে তো আমি বেসিকটা দেখালাম। এই ধরনের অঙ্ক যেখানে লেস দ্যান দেয়া থাকবে, এই ধরনের অঙ্ক তুমি একবারও করতে পারো। তো এইখানে একটা কথা বলে নিই, লিখিত পরীক্ষার ক্ষেত্রে সাধারণত আমরা এরা পক্ষান্তরটা করি না। এখানে +2টা যে আছে উভয় পক্ষে -2 যোগ করে দিই। -2 এই পাশে যোগ করলে +2 আর -2 কাটা যাবে, এই পাশে 5 - 2 থাকবে। এটা একটা কথা। এবং সেকেন্ড কথা হচ্ছে এটা যদি আমরা শর্টকাটে করতে যাই সেটার একটা নিয়ম আছে। আর এটা নিয়ে আমার পূর্ণ ভিডিও দেওয়া আছে যে এই অসমতাগুলো কীভাবে করতে হয়, বহুপদীর অসমতা করতে হয়। যদি তোমাদের দরকার হয় পূর্ণ ভিডিও আবার করে তোমাদের ক্লাসটা নিয়ে নিব, সমস্যা নেই। তো দেখো এটা যদি তুমি শর্টকাটে করতে চাও তাহলে যেই কাজটা করবা, মডুলাসটা উঠাই দিয়ে -5টাকে এই সামনে লিখবা, মানে এইটারই মাইনাস জিনিসটাকে সামনে লিখবা, তারপরে লেস দ্যান চিহ্ন দিবা, মডুলাসটা উঠাই দিয়ে তুমি এক্স প্লাস 2 লিখবা এবং লেস দ্যান 5 লিখবা। এরপরে জাস্ট তুমি এখানে যেহেতু +2 আছে, তুমি তো এক্সকে এক্স মানে এক্স করতে চাও, এই এক্স প্লাস 2কে এক্স করতে চাও, তাহলে এই +2কে আমাকে ভ্যানিশ করতে হবে। তাই সব পাশে আমি -2 যোগ করে দিব, মানে -2 করে দেবো, এখানেও -2, এখানেও -2, এখানেও -2। তাহলে দেখো যে -5 এখানে হচ্ছে -2, আর এক্স প্লাস 2 -2 করলে এক্স আসবে, আর এখানে 5 - 2। তার মানে তোমার আসলো হচ্ছে -7 লেস দ্যান এক্স লেস দ্যান হচ্ছে 3। তুমি এইভাবে করেও ডিরেক্টলি করতে পারবা।